বিভ্রান্তির মধ্যে আছি যে আসলে দেশে হচ্ছে কি, কিভাবে যাচ্ছে। বিশেষত জুলাই বিপ্লব পরবর্তী জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় ১৪০০ ছাত্র জনতার জীবন, শিশুদের জীবন, পাশাপাশি অন্ধত্ব, পঙ্গুত্ব এত কিছুর পরে এই মানে ১৫ মাসে ১৬ মাসের মাথায় এসে আসলে পরিস্থিতি কি? আমরা কি একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটছি? জুলাই বিপ্লবকে কি আমরা ধারণ করতে পারছি? গণভোট, জাতীয় নির্বাচন, জুলাই সনদ, বিএনপির নোট অফ ডিসেন্ট সবকিছু মিলিয়ে একটা জটিল একটা পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশের যার সঙ্গে কথা বলি। আপনাকে আমার শুভেচ্ছা এবং আপনার দর্শকদেরকে আমার সশ্রদ্ধ সালাম। তো রাজীব ভাই, আসলে পরিস্থিতিটা কি? ধরেন আমি প্রথমে যে বিষয়টা দিয়ে শুরু করলাম, গণভোটে হা হয়ে গেছে, তারপরে কথা চলছে কেন? ভুল শুদ্ধ যাই হোক, ম্যান্ডেট বাই দ্য পিপল, এবং সবচেয়ে বড় দল যিনি ক্ষমতায় আসছেন তার হায়ের উপরে জনগণ বিশ্বাস করে আস্থা রেখে দিছে। এখন শুরুতেই যদি আমাদের আস্থা নিয়ে ক্যারিকেচার শুরু হয়, কিংবা কোনো রকম কালক্ষেপণ শুরু হয়, কিংবা সন্দেহ তৈরি হয়, 5টা বছর কিভাবে যাব সেটা নিয়ে আমি চিন্তিত। তো লোক বোঝে না, এইটা আমি বিশ্বাস করতে চাই না। এটা হয়তো উনি বলছেন ওনার লজিক্যালি যে উনি এটা চান না আর কি, সোজা বাংলা। কিন্তু আমি যদি সাধারণ দৃষ্টিতে আসি, জনগণ কিন্তু সাধারণ জনগণ যারা, তারা বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে না, বাঙালি জাতীয়তাবাদও বোঝে না, সংস্কার কি বোঝে না, উচ্চকক্ষ নিম্নকক্ষ বোঝে না। তাদের ভোট নিয়েই তো আমরা সংসদে যাচ্ছি। 18 বছর বয়সে একটা ছেলে মেয়ে ভোট দেয়, ঠিক জানেই তো না কিছু। উনি বলুক ওনার 18 বছরের বাচ্চা কি জানে? ভোট হচ্ছে কারে ভোট দিব, উনি কাজ করবে কি, লোকটা কে, নাম বলুক, কেউ চিনবে না। তারা কলেজে নিয়ে যেতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, ধরে আনতেছি। এই সেই ভোট নিয়ে কিন্তু আমরা পার্লামেন্টে যাই। তার মানে জনগণ কিচ্ছু বোঝে না যদি এইভাবে ধরি। কিন্তু জনগণ একটা জিনিস তো বুঝছে যে তারেক সাহেব বলছে হাতে ভোট দিতে, তাতে হাতে ভোট দিছে। তারপর তো হা মোতাবেক গণভোটটাকে কার্যকর করা খুব জরুরি। পৃথিবীর কেউ না জানুক, সাধারণ জনগণ না বুঝুক, উনি তো জানেন, উনি তো বলছেন। জনাব আবহাওয়া রাজ্জাকি, না আগে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে না কে? আমি এখানে আইনের বিষয়টি নিয়ে কথা বলবো না। তাইলে একটা বিষয় আসে কি, মনে হয় যে আমি লয়ার, আমি বলে গেলাম। এটা 2-3জন লয়ার থাকলে একটা আলোচনা, সেটা ভিন্ন। আমি সাদা মাটার দৃষ্টিতে যেটা দৃশ্যমান সেটা বলছি। ধরেন এখানে গণভোট এবং বনাম ইশতেহার একটা লড়াই হচ্ছে। ইনফ্যাক্ট গণভোট বনাম ইশতেহার, গণভোটটা লিগাল ইললিগাল সেই চ্যাপ্টার তো পরে, কিন্তু গণভোটের পক্ষে জনগণ রায় দিচ্ছে। আর ইশতেহারটা হলো দলীয় রায় বা দলীয় সিদ্ধান্ত। এখন উনি পান্না ভাই বললেন যে তারেক রহমান সাহেব এটার পক্ষে একবার হা বলেছেন। উনি হা বলেছেন, এতে কোনো সন্দেহ নাই, হা বলেছেন। তারপরে আর কখনো, ওইটাই ছিল চূড়ান্ত লাস্ট। এখন যে পরিমাণ ভোট পেয়ে এই বিএনপি জয়লাভ করলো, এবং আমার কাছে মনে হয় যে উনি যদি হা ভোট দিতে না বলতেন তাহলে বোধহয় গণভোট ফেল করত। উনি যেহেতু হাতে ভোট দিতে বলেছেন, আমি মনে করি, কারণ আমি তো এর বাইরে যেতে পারবো না, আমি অনুমান করে কিছু বলবো না, কাজে হা জয়লাভ করেছে। হা জয়লাভ করলে এখন তাদের জন্য এটা অব্লিগেটরি। কারণ আপনি তো প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর, উনি এখনো ওত নেন না, এবার প্রধানমন্ত্রী, তো আপনার মাধ্যমে আবারও তাকে একবার শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমাদের তো ফোরাম নাই জানানোর, এবং জনাব তারেক রহমান সাহেব আমি আবার একটু অভিবাদন জানাই যে আজকে ওনার জন্য এই গণভোটটা আমি মনে করি পাশ করেছে। এখন সেই হিসাবে গণভোট যে এক্সিকিউশন, ওইটার আলোকে সংবিধানের সংস্কার করাটা আমি মনে করি তাদের জন্য, মানে যদি আদর্শগতভাবে চিন্তা করেন, নৈতিকভাবে চিন্তা করেন, তাইলে তাদের জন্য এটা টু সাম এক্সটেন্ট তাদের দায়িত্বের ভিতরে পড়ে। এখন আসেন 2/3 মেজরিটি ওনার পার্লামেন্টে গেছেন, মানলাম না গণভোট, সেটা অন্য কথা। মানলাম না ইশতেহার, যেটা ওনারা দিছেন, কথার কথা, কারো কিছু করার নাই। বাট আমরা যে বিগিনিংটা চাইছিলাম যে একটা শক্ত বিরোধী দল গেছে, কারণ আমি ভোটের রেশিওতে যদি বলি, সিটের রেশিওতে 213টা তারা বিএনপি, জামাত পাইছে 66টা, ওরা পাইছে 6টা। সিটের রেশিওতে কিন্তু তাও স্ট্রং, কিন্তু ভোটের রেশিওতে কিন্তু অনেক ভোট পেয়েছে। সেই হিসাবে কিন্তু জনমত একটা বিশাল ব্যাপার। তার মানে বিরোধীদের পক্ষে একটা জনমত আছে।
সেইটাকে মাথায় রেখে দুটো ব্যাপার এখানে আপনি আনছেন। গণভোট আর দলীয় ইশতেহার বাদ দিলে উচ্চকক্ষে দুই পক্ষের দ্বিমত নাই, কিন্তু উচ্চ কক্ষটা গঠন হবে কিভাবে সেটা নিয়ে একটু দ্বিমত আছে। উচ্চ কক্ষটা কি গণভোটের আলোকে হবে, গণভোটের যে সিদ্ধান্ত তার আলোকে, নাকি দলীয় ইশতেহার মোতাবেক? দলীয় ইশতেহার মোতাবেক হলে সহজ বাংলা, নিম্ন কক্ষে তারা পাইছে 2/3 মেজরিটি, উপরেও তারা পেয়ে যাবে 2/3 মেজরিটি। আর যদি গণভোটের আলোকে আসেন তাহলে তাদের সিট হবে পাশাপাশি, ধরেন অলমোস্ট 50-50, অলমোস্ট। তো সুতরাং সেটা তাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই গণভোট পান্না ভাই বললেন যে এটা বেআইনি হয়েছে, আমি তর্কের খাতিরে ধরলাম। প্লাস মান্না ভাই আরো একটা হয়তো একটু রাগ হয়ে বলছেন যে আমি গণভোট বুঝি না। আমি এটা বিশ্বাস করতে চাই না যে উনি বোঝেন না। না, আমি ওটা বলিনি। আমি এবং গণভোট একই দিনে দিলেন, এইটা আমার কোন সংবিধান পারমিট করে? কাজে এই বিষয়টা পরিষ্কার যে ইউনুস সংবিধানে দেশ চলছে, অথবা উনি যে সিদ্ধান্ত নেন সেরকমই চলছে। এখন বলেন নেক্সট কোশ্চেন কি আছে? না, এখন ধরেন অনেকে তো বলছেন যে আপনি যেহেতু সংবিধান নিয়ে বলছিলেন এই জন্য প্রশ্নটা আমার মাথায় আসলো, যে ধরেন আপনি তো 24 নির্বাচনকে বাতিল করেন নাই, মানে আপনি তো 24 নির্বাচনকে যেহেতু বাতিল করেন নাই, সেই হিসাবে তো নির্বাচন হওয়ার কথা 29-এ। মানে অনেকে এই জাতীয় প্রশ্ন কিন্তু রেজ করছে ইদানিং যে আপনি কিসের কথা বলছেন। তো এখন এই যে আপনি মানে টোটাল প্রক্রিয়াটা কি হলো, যে জুলাই সনদ আপনি যেগুলো বলছেন যেগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এখন ইউনুস সংবিধান, মানে আমরা আসলে আছি কোথায়? মানে আমাদের মানে আমরা তো আসলে এইভাবে তো আর শেষ হতে দিতে পারি না, আমাদেরকে তো একটা সমাধানে আসতে হবে, গ্রহণযোগ্য সমাধানে। জুলাই বিপ্লবের চেতনার আলোকে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তো এখন মানে কি কোন জায়গায় আমরা আছি এখন? লজিক্যালি যে উনি এটা চান না আর কি, সোজা বাংলা। কিন্তু আমি যদি সাধারণ দৃষ্টিতে আসি, জনগণ কিন্তু সাধারণ জনগণ যারা, তারা বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে না, বাঙালি জাতীয়তাবাদও বোঝে না, সংস্কার কি বোঝে না, উচ্চকক্ষ নিম্নকক্ষ বোঝে না। তাদের ভোট নিয়েই তো আমরা সংসদে যাচ্ছি। 18 বছর বয়সে একটা ছেলে মেয়ে ভোট দেয়, ঠিক জানেই তো না কিছু। উনি বলুক ওনার 18 বছরের বাচ্চা কি জানে? ভোট হচ্ছে কারে ভোট দিব, উনি কাজ করবে কি, লোকটা কে, নাম বলুক, কেউ চিনবে না। তারা কলেজে নিয়ে যেতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, ধরে আনতেছি। সেই ভোট নিয়ে কিন্তু আমরা পার্লামেন্টে যাই। তার মানে জনগণ কিচ্ছু বোঝে না যদি এইভাবে ধরি। কিন্তু জনগণ একটা জিনিস তো বুঝছে যে তারেক সাহেব বলছে হাতে ভোট দিতে, তাতে হাতে ভোট দিছে। তারপর তো মোতাবেক গণভোটটাকে কার্যকর করা খুব জরুরি। পৃথিবীর কেউ না জানুক, সাধারণ জনগণ না বুঝুক, উনি তো জানেন, উনি তো বলছেন। সেই হিসাবে এবং গণভোটের উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে যখন দ্বিমত নাই, দেখেন কতগুলা মিল। আবার গণভোটের প্রস্তাবও কিন্তু বিএনপি আনছিল যখন এই সংস্কার কমিটিতে নিয়ে দ্বিমত। আজকে যদি দ্বিমত না হইতো গণভোটই হইতো না। এই জন্য আমি তারেক রহমান সাহেবকে বলতে চাই, উনি যদি আরো আগে আসতেন, আরো আগে আসলে হয়তো আরো সমাধান ভালো হইতো, হয়তো গণভোট আমাদের লাগতোই না। কারণ উনি আইসে কিন্তু একটা সমাধান দিচ্ছেন, নির্বাচনটা হয়ে গেল এবং হাতে ভোট দিতে বললেন। কিন্তু উনি যদি আগে আসতেন, এইটা যখন গণভোট হওয়ার আগে, ওই প্রস্তাব হওয়ার আগে যদি আসতেন, তাহলে হয়তো ওনার এই কারিশমা দিয়ে উনি এটাও পারতেন হয়তো বা, যা আমরা একটা সিদ্ধান্তে চলে যাই। মানে উনি ওনার লেট করার কারণে কিন্তু আমরা এই জটিলতাটায় পড়ছি। কারণ আলটিমেটলি তো উনি নির্বাচনটা তুলে ফেললেন এবং ভালোভাবেই উনি আসার পরে ওনার ক্যারিশম্যাটিক ইয়ে দিয়ে বিএনপি জয়লাভ করেছে। এই সব কিছু মিলাইলে আমি যেটা সিম্পল মনে করি যে এখন গণভোটকে আপনি কোনোভাবে বেআইনি এই কারণে বলতে পারবেন না। নাম্বার 1, ইট ওয়াজ সাইন্ড বাই দ্য পলিটিক্যাল পার্টিজ। নাম্বার 2, এনসিপি দেয় নাই স্বাক্ষর, আজকে দিতে যাচ্ছে। এনসিপি সম্পর্কে মানুষের ধারণা কি? সে কিন্তু জুলাই সনদের স্বাক্ষর সেদিন না করলেও মানুষ এইটা বিশ্বাস করে না ওনারা জুলাই সনদ চায় না। আর যারা স্বাক্ষর করছে তারা স্বাক্ষর করা সত্ত্বেও মানুষ আস্থায় নিতে চায় না যে তারা জুলাই সনদ মানতে চায়। যদি তাই হয় তাহলে এই বিতর্কগুলো আসতেছে কেন? গণভোটে হাও হয়ে গেছে, তারপরে কথা চলছে কেন? ভুল শুদ্ধ যাই হোক, ম্যান্ডেট বাই দ্য পিপল, এবং সবচেয়ে বড় দল যিনি ক্ষমতায় আসছেন তার হায়ের উপরে জনগণ বিশ্বাস করে আস্থা রেখে দিছে। এখন শুরুতেই যদি আমাদের আস্থা নিয়ে ক্যারিকেচার শুরু হয়, কিংবা কোনো রকম কালক্ষেপণ শুরু হয়, কিংবা সন্দেহ তৈরি হয়, 5টা বছর কিভাবে যাব সেটা নিয়ে আমি চিন্তিত। আপনি তো সেই জায়গাটা রাখেন নাই ভাই। এই গ্যাপটা আপনি কি দিয়ে কভার করবেন? আপনি দেখেন না, এখনো করা যায়, এখনো করা যায়। খালি বলে যে আমরা সংসদে গিয়ে ঠিক করব। আমরা সংসদে যাচ্ছেন কিভাবে? যাওয়ার প্রক্রিয়াটাই তো অবৈধ।
যাওয়ার প্রক্রিয়া অবৈধ না, আপনি যেতেই পারতেছেন না, আপনি গায়ের জোরে যাচ্ছেন, একটা গোজামিল দিয়ে যাচ্ছেন। ভাই গোজামিল যদি আপনি দেশে যান, একটা সংসদ যান, আপনি কি করবেন? যেমন এখন যেমন বলা হচ্ছে ইউনূস সাহেব কি সাংবিধানিক সরকার না, উনি অবৈধ, কেউ কেউ বলছেন। মানে উনি যেহেতু অবৈধ, ওনার ধাক্কা দিয়ে সারা রাজ্যে কি বসে গেলে সেটা বৈধ হবে? সেটাও তো বৈধ হবে না। ওনাকে দিয়ে তো তাহলে কাজটা বৈধ করে নিতে হবে। এখন আসেন, উনি এই যে গণভোট এবং সংসদ নির্বাচন একই দিলেন, এটার অর্থ কি হয়েছে? এটার ভ্যালু কি? এটা কি আছে? হ্যাঁ ধরেন জি বলেন। এই যে আমাদের ঐকমত্য কমিশন হলো, ঐকমত্য কমিশন বলছে যে তারা দেশের সকল সংবিধান বিশেষজ্ঞ আইনজ্ঞদের সাথে 14-15টা সেশন মিটিং করেছেন, আইনগত দিক, সাংবিধানিক দিক এগুলো জানার জন্য, বোঝার জন্য। তো ঐকমত্য কমিশনের কার্যক্রমকে আপনি আসলে কিভাবে দেখেন? তারপর আমরা গণভোট প্রসঙ্গে যাচ্ছি, গণভোটের জাতীয় নির্বাচন। না, এই যে ঐক্যমত, এখানেই আমার ব্যথার জায়গাটা, আমার এইখানে। ঐক্যমত্য কমিশনে যারা বসছেন, ইউনূস সরকার এটার প্রধান, উনি না বসলেও উনি প্রধান। আচ্ছা, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি যে উনি কোনো রাজনৈতিক ব্যক্তি না, এবং উনি যে চিন্তা ভাবনা করে বসছিলেন, উনি এয়ারপোর্টে বসে বলছিলেন বসার আগে, তোমরা যদি আমার কথা শোনো তাহলে আমি বসবো, আমি যা বলবো শুনতে হবে। আচ্ছা যাক, সেটা বলছিল ছাত্রদের উপস্থিতিতে। তারপরে যখন উনি এসে বসলেন, বসার পর ওনার ধারণা ছিল এই যে ওয়েস্টার্ন মেন্টালিটি নিয়ে আসছে, পশ্চিমা ব্লকের মতো বসবেন, সবাই বোধহয় সেই দেশের মানুষের মতো বসছেন। বসার পর আমার কাছে মনে হয়েছে হার্ডলি 1.5 মাস বা 2 মাস পার করার পর উনি বুঝে ফেলছেন যে না রে ভাই, এইটা কোশ্চিন কালেও কিছু হবে না, এবং ঐক্যমত্য কমিশনের কিছুই রেজাল্ট হবে না। আমার ধারণা এটা বুঝে ফেলছেন। অ্যাটলিস্ট বুঝে ফেলার পর উনি আর আলী রিয়াজ এই দুইজন হয়তো পর্দার আড়ালে প্ল্যান করছেন যে আমাদের কিছু টাইম ক্ষেপণ করতে হবে। এটা আমার ধারণা, বলছি, আই মে বি রং। এই টাইমটা আমাদের ক্ষেপণ করতে হবে, কারণ আমরা নর্মালি যেটা মনে করি যে অফকোর্স উনি যে আসছেন এখানে, ওনার কিছু এজেন্ডা হয়তো ছিল, আমি জানি না, আমার ধারণা। কারণ একটা মানুষ যখন দায়িত্ব নেন এরকম বয়সে, তখন নিশ্চয়ই তার কিছু হিসাব নিকাশ থাকতে পারে। কি তার হিসাব নিকাশ, এবং সেই হিসাব নিকাশটার জন্য কিছু টাইম দরকার। আমার কাছে মনে হয় প্রথম 2 মাস, 1.5-2 মাস পর যখন বুঝলেন ঐক্যমত্য কিছু হবে না, আই এম শিওর এন্ড উই আর শিওর, তখন আমার কাছে মনে হয় একটা টাইম কিলিং এর পথ বেছে নিছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের কথা আমি বললাম, তারা এই দেশের কালচার বোঝে না, তারা বাইরে ছিল, এবং তারা এই দেশের রাজনীতি বুঝে না, এনজিও সরকার, এবং উনি ওনার স্বার্থ দেখতে, আমি সব একমত হয়ে গেলাম। কিন্তু আমরা যারা বসছিলাম ওখানে, রাজনৈতিক পার্টটা, রাজনৈতিক দলের যে অংশটা, তারা যদি না বোঝেন যে ওনারা টাইম ক্ষেপণ করতেছেন, কিংবা সময়ের ব্যবধান হিসেবে বলছেন ওনারা প্রতারিত করলেন, সেটা তখন বুঝলেন না যে ওনারা প্রতারিত করতে পারেন, এটা কি রাজনৈতিক অদক্ষতা নয়? আপনি যদি আপনার রাজনৈতিক প্রজ্ঞা বা ম্যাচুরিটি দেখাইতে পারতেন, তাইলে তো ইউনূস সাহেব এতটুকু যেতে পারতো না। এবং ইউনূস সাহেব যে এইটুক যেতে পারলো, তাতে আমার কাছে টু সাম এক্সটেন্ট মনে হয় আমার দেশের রাজনীতিবিদরা তাকে গত 2 বছর, মানে 6 মাসের মধ্যে যে রাজনৈতিক শিক্ষাটা দিচ্ছেন, তার থেকে কিন্তু আজকে 15 মাস পার করছেন, এবং ফেব্রুয়ারি পর্যন্ত যাবেন। অর্থাৎ ওনাকে রাজনীতিবিদ বানানো হয়েছে। কেন বললাম? আমাদের দেশের যে পরীক্ষিত যে রাজনৈতিক দল দুটো, অতীতের যে 2টা বা 3টার কথা যদি আমি বলি, তারা প্রত্যেকেই যেভাবেই যাক, ক্ষমতায় যাওয়ার পর প্রশাসনকে কিন্তু যে যার মতো করে ব্যবহার করে আপনি প্রশাসনিক প্রেসার দিয়ে এই দেশে তারা টিকে রয়েছে। কিন্তু ব্যতিক্রম ইউনূস সাহেব 2 বছর টিকে থাকলেন, তার সাথে না ছিল পলিটিশিয়ানদের কোঅপারেশন, না ছিল প্রশাসনিক কোঅপারেশন। তারপরে কিন্তু তিনি আজকে 15-16 মাস যাবত সার্ভাইভ করছেন। তার মানে রাজনীতি বোঝাটা একটা বিশাল ব্যাপার। রাজনীতি করে সার্ভাইভ করা আর ক্ষমতায় গিয়া প্রশাসন দিয়ে রাজনীতি করা কিন্তু এক নয়। আমরা কিন্তু যত কথাই বলি, বিগত 16 বছর যে সরকারটা ছিল, কোনো রাজনীতিবিদ ছিলেন না, ক্ষমতায় বসে প্রশাসন দিয়ে টর্চার করে উনি ক্ষমতায় ছিলেন। অর্থাৎ প্রশাসনের 14-15 লক্ষ লোক ছিল ওই সরকারের জনগণ, আর তিনি ছিলেন সরকার। অর্থাৎ ওই সরকারটাকে যদি আপনি টানেন, 16 বছরের সরকারটা, সে ছিল বাংলাদেশে, ওই 16 লক্ষ লোক ছিল বাংলাদেশের জন্য ইসরায়েল, আর বাকি 18 কোটি লোক ছিল ফিলিস্তিন। এবং সেই কায়দায় দীর্ঘ 16 বছর রাজত্ব করে গেছেন। এবং আমরা রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল, তারা নো ডাউট অ্যাবাউট ইট, প্রত্যেকটা রাজনৈতিক দলই জনগণের উপরে প্রশাসনিক, বিচারিক টর্চার করেছেন। ব্যতিক্রম সেক্ষেত্রে ইউনূস সাহেব, উনি প্রশাসনিক এবং বিচারিক টর্চার
করছেন কিনা আমার মনে হয় না। তো বাট 2 বছর। জি, তো এখন হ্যাঁ, ধরেন বল। প্রশাসনিক এবং বিচারিক টর্চার করছেন কিনা এই বিষয়টা নিয়ে যাওয়ার আগে আমি আপনাকে বলবো যে হাসিনা যাদেরকে ব্যবহার করে জনগণকে দমন করেছে, বা আপনি যাদেরকে বললেন যে 16 লক্ষ মানুষ হচ্ছে হাসিনার রাষ্ট্র, তো তাদের অধিকাংশই তো এখনো বহাল। সেনা বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, মিডিয়া বলেন, কোন জায়গাটা থেকে আসলে আমরা একটা বিপ্লব পরবর্তী যে ভূমিকা মানে সরানো বা ক্লিন করা সেটা তো আমরা করতে পারিনি। তো এরকম হ্যাঁ, প্রেক্ষাপটে, জি, এরকম প্রেক্ষাপটে গণভোটের প্রসঙ্গ আসছে, জাতীয় নির্বাচনের প্রসঙ্গ আসছে। তো আমরা কি আরেকটা বিপদের দিকে যাচ্ছি? মানে আদালত আইন বানাইতে পারে না, আদালত কি পারে সেটা বলছি। আদালত হইলে যেই সংবিধানটা আপনার থাকবে সেই সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন যদি সংবিধান বানায়, সংসদ বানায়, আদালতে গেলে সেই সাংঘর্ষিক প্রশ্নটাকে বাতিল করতে পারে, কিন্তু আইন বানাইতে পারে না। 1 2 আপনি কি মনে আছে যে ABM খায়রুল হক সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পর তারপরে কি একটা সংশোধনী হইতে হয়েছিল না সংবিধানে? জি, 15তম, যেটা 15দশ সংশোধনী। তাহলে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সেই বাতিলে তো বাতিল হয়নি, অর্থাৎ 15দশ সংশোধনী আনতে হয়েছে। আইনে সেখানে বলছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, তাই তো? এখন যদি আপনার তত্ত্বাবধায়ক সরকার কালকে ফেরত আসে, তাহলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলে অটোমেটিক যেটা হয়ে যাবে তা কিন্তু নয়, আবার 18দশ সংশোধনী আনতে হবে। এখন তো 17তম হয়ে গেছে, 18তম সংশোধনী আইনে আবার তত্ত্বাবধায়ক সরকার ঢুকাইতে হবে। 2 নম্বর আসেন সংসদের ক্ষমতাটা আমি বলি। যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে আর সংসদ যদি বলে যে না আমরা তত্ত্বাবধায়ক সরকার বহাল করব না, তাতে কিচ্ছু করার নাই। আবার যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত না দেয় কোর্ট, তারপরে যদি সংসদ মনে করে তত্ত্বাবধায়ক সরকার আবার আনবে একটা সংশোধনীর মাধ্যমে, সেটাও আনতে পারবে। এখন কিন্তু যে কথাটা আজকে বলতেছি, যে কথাটা বলছে বিএনপির তরফ থেকে, আপনি বলছেন যে এই সরকারের নাম, এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার রূপান্তর, এটা কোর্ট করতে পারবে না, এই এখতিয়ার নাই। কোর্ট কি সরকার পরিবর্তন করতে পারে যে এই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী বানাই দিলাম, প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার বানাই দিলাম, পারবে না, এখন ধরেন কোর্ট যদি আদেশ দেয় যে 15দশ সংশোধনী আমি বাতিল ঘোষণা করা হলো, এখন হ্যাঁ। এটা পূর্ব অবস্থায় ফিরে যাবে। তো পূর্ব অবস্থায় এখন যদি কোর্ট বলে, আমি বুঝছি আপনার প্রশ্ন, কোর্ট যদি বলে যে 15দশ সংশোধনী বাতিল করা হইলো, মানে 15দশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার ফেরত দেওয়া হইলো, 15দশ সংশোধনী ন্যাচারালি বাতিল হয়ে যায়, এবং 13তম সংশোধনী যেটা ছিল, যেটা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসছে, সেটাকে রেস্টোর করা হলো, কথার কথা বলছি, যদি রেস্টোর করা হলো, কোর্ট বলে দেয়, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, কোর্ট যদি বলে দেয় আমাদেরকে মানতে হবে, আমার কথাটা বুঝছেন, কিন্তু কোর্ট সেটা বলতে পারে না, কারণ কোর্ট তো সংবিধান তৈরি করতে পারে না। ওই রেস্টোর করার মানে কিন্তু সংবিধান, এক একটা সংশোধনী কিন্তু এক একটা সংশোধনী কিন্তু এক একটা সংবিধান, এক একটা সংশোধনী কিন্তু এক একটা সংবিধান। তো কোর্ট তো সংবিধান লিখে দিতে পারবেন না। এই যে রেস্টোর করার মানে কি, যেটা 18তম সংশোধনীর মাধ্যমে আসবে, আর আপনি সেখানে পিছেরটা রেস্টোর করে দিলেন, তাহলে কি আবার একটা প্রবলেম নিয়ে আমরা কোর্টে গিয়ে বলবো যে এটা বাতিল করে 15দশটারে রেস্টোর করে দেন? এটা হবে? এটা হবে? এখন আমরা যে জায়গাটায় আছি, আমরা যদি এখন গোজামিল দিয়ে যাই, সেটা ভিন্ন কথা রে ভাই। আমার এখন এই দেশে কোনো কিছুর উপর আস্থা নাই, কারণ আমরা যা করতেছি, আমরা কোনোটাই আমরা রাইট অর্ডারে নাই, আমরা সঠিক নিয়মে নাই। যেমন কয়েকদিন আগে, হ্যাঁ বলেন। এটা তো একটা আমাদের জন্য দুর্ভাগ্য, এবং আমরা ধরেন যে ঐকমত্য কমিশনে আমরা এমন একজন মানুষ আমাদের বাংলাদেশে আমরা পেলাম না যাকে সবাই মানে একই সঙ্গে শ্রদ্ধা করে, বা যার কথার গুরুত্ব দেয়, বা যিনি বোঝেন। আমাকে বিদেশ থেকে লোক হায়ার করে আনতে হলো, তিনি গোজামিল লাগায় একবার দেশ থেকে চলে গেলেন, তাকে আমি আবার এনে উপদেষ্টার মর্যাদা দিয়ে আমার সহকারী বানাইলাম, মানে একটা কি বলবো, মানে একটা বাপের তালুকদারের মতো অবস্থা আর কি। আমি আপনার সাথে একমত। ধরেন প্রথম পার্টে আসেন, বিদেশ থেকে এনে তাকে বসানো হইলো যে আপনি ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আমরা কি প্রতিবাদ করছি? আমরা বাইরে এসে প্রতিবাদ করি, বিদেশি লোক আসছে, আবার সে ডাকলে যাচ্ছি, কারণটা কি আমার বুঝান আপনি, কেন?
আমরা প্রতিবাদ কেন করলাম না? আবার যে তাকে ডেকে এনে সহকারী বানাইলো, সেখানেই বা আমাদের প্রতিবাদ কোথায়? তার মানে আমরা আলটিমেটলি কি চাই জানেন? আই এম টেলিং ইউ, উই ডোন্ট বিলিভ ইন পলিটিক্স, রাদার উই বিলিভ ইন টেকিং ওভার দ্য পাওয়ার। সিম্পল। এটা অনেকটা আমার কাছে মনে হইলো যে ওই ইয়ের মতো, মানে পলিটিক্যাল গভর্নমেন্টের যেরকম আপনি কোনো কিছু বিরোধিতা করলে ওরা গায়ের জোরে ওইটাকে এস্টাবলিশ করার চেষ্টা করে, যেহেতু সবাই ডক্টর আলী রিয়াজের কার্যক্রমের ব্যাপারে একটু নাখোশ, তার ব্যাপারে অনাস্থা, যে ইউনূস সাহেব তারে এনে আবার মানে তার আগের থেকেও ইয়ে পজিশনে বসাইছে যে দেখ বসাইছে। হ্যাঁ, হ্যাঁ, ইউনূস সাহেব ক্ষমতা দেখাইলো, আমি মানলাম। এটা একটা জটিল সমীকরণ। সুতরাং নির্বাচন না হওয়ার পিছনে বড় শক্তি আছে, আর নির্বাচন হওয়ার পক্ষেও বড় শক্তি আছে। দেখা যাক কি হয়। জি, দেখা যাক কি হয়। অনেক সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যে নিয়মিত বিরতিতে আপনাকে পাবো আমার এই চ্যানেলে, আপনি অতিথি হয়ে আসবেন। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। দর্শক, এতক্ষণ আপনারা যে অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনার এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। মর্মার্থ বোঝা দেওয়া তো সহজ নয়, অনেক জটিল একটি পরিস্থিতি। আমরা আসলে কোন দিকে যাচ্ছি আমরা কিছুটা একটু আলোকপাত করার চেষ্টা করলাম। আমাদের রাজনীতিবিদ, আমাদের সরকারে যারা আছেন, তারা যদি এই আলোচনাটা ফলো করেন বা একটু বোঝার চেষ্টা করেন, আমার মনে হয় যে দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। কারণ সবকিছুর উপরে হচ্ছে আমার দেশ এবং বাংলাদেশের সাধারণ মানুষ। রাজনৈতিক দল হচ্ছে গৌণ আমার কাছে। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের জন্য যতটুকু মঙ্গলজনক যা কিছু হবে, যা কিছু করা যায়, সেই চেষ্টাই আমরা করব। এবং বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে আসলে বাংলাদেশ কোথায় যে ঠেকবে, কোথায় যে দাঁড়াবে, কিভাবে আমরা প্রকৃত গণতন্ত্রের দিকে আমরা যাব। এবং অবশ্যই সেটি জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে, এই জাস্ট ইমিডিয়েট পাস যে বিপ্লব, সেই বিপ্লব যেভাবে চেয়েছিল বাংলাদেশকে গড়তে, সেই বিপ্লবের চেতনাকে ধারণ করেই আমাদেরকে এগোতে হবে।